নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক 100 দিনে কি পেলাম কি পেলাম না। হ্যাঁ, হিসেব নিকেশ। শুভেন্দু সরকার পার করে দিল তার 100টা দিন। আমরা কি পেলাম কি পেলাম না তাই নিয়েই আজকের মতামত। তো এটা গেল প্রথম ব্যাপার। দ্বিতীয় হচ্ছে গিয়ে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে সামান্য একটা টাকা দিয়ে আমাদের সদস্যপদ নিলে আমাদের খানিকটা সুবিধে হয়। আর 3 নম্বর হলো, আজকেও আমাদের 0 আওয়ার আছে। আপনারা জানেন 0 আওয়ারের সময় আমরা একটু কমিয়েছি, 9টার থেকেই হচ্ছে 0 আওয়ার, কিন্তু ওই 25-30 মিনিটের বড়জোর, তার বেশি নয়। আজকে আমরা একই বিষয় নিয়ে আলোচনা করব, 100 দিন নিয়ে, 100 দিন শুভেন্দু সরকারের হিসেব নিকেশ নিয়ে। আজকে আমাদের 0 আওয়ারে হাজির থাকবেন অংশুমান কর এবং ডক্টর রেজাউল করিম। আপনারা আসুন, আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক 100 দিনে কি পেলাম কি পেলাম না, হিসেব নিকেশ। 100 দিন শুভেন্দু সরকারের কি পেলাম তা তো বিজ্ঞাপনেই ছেপে দেওয়া হয়েছে। বিভিন্ন সভা সমিতি ভাষণে বলাও হচ্ছে, আরো বলা হবে, কারণটা রবি ঠাকুর সেই কবেই বলে গিয়েছেন, বাবু যত বলে পরিষদ গণে বলে তার শতগুণ। তো কাজে সেসব রিপিট করে লাভ কি। তবুও বলবো, শুভেন্দু সরকার মিড ডে মিলের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছেন তা বেশ ভালো। তবে কেবল ইসকন নয়, এই মিড ডে মিলের সঙ্গে জড়িয়ে নিন আরো অনেক সংগঠন, ব্যক্তি, মানুষকে। বিভিন্ন মনীষীর জন্মদিনে একটু বিশেষ খাওয়া দাওয়া হোক, কোথাও সংগঠন, কোথাও ব্যক্তি মানুষ দায়িত্ব নিন, সরকার তার ব্যবস্থা করুন। স্কুলে গিয়ে একটু সম্পন্ন মানুষজন তাদের ছেলের জন্মদিনে, বাবার জন্মদিনে, মায়ের জন্মদিন দিয়ে আসুক টাকা, তাই দিয়ে একটু ভালো খাবার হোক, ডিমের সঙ্গে একটু মাছ বা মুরগি। গোটা ভারতের সঙ্গে এই বাংলাতেও তো আছে বিরাট অপুষ্টির পরিসংখ্যান। কিন্তু এই মিড ডে মিল বাদ দিলে যা যা হয়েছে তার সঙ্গে আমি কেন অনেকেই একমত নন, মূলত দুটো কারণে। প্রথম কারণটা, রাজ্যের অর্থমন্ত্রী খুব স্পষ্ট করে কিছু না ঢেকে রেখে সব জানিয়ে দিয়েছেন। অনেকেই ঢেকে রেখে কথা, আমরা বলেছিলাম, আমরা তো সেটাই করছি ইত্যাদি না। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এর আগের সরকার এক ইউনিভার্সাল বেনিফিশিয়ারি গড়ে তুলতে চেয়েছিল, যেখানে 1500 টাকা করে প্রায় 2,42,00,000 মহিলা পেতেন লক্ষ্মীর ভান্ডার। শুভেন্দু সরকার সেই ইউনিভার্সাল ডোনার স্কিমে বিশ্বাস করেন না, ইউনিভার্সাল বেনিফিশিয়ারি স্কিমে বিশ্বাস করেন না। তারা দ্বিগুণ টাকা দিচ্ছেন, কিন্তু বাছ বিচার করে কাজেই এই মুহূর্তেও সরকারের দাবি অনুযায়ী 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন। কোনো সাংবাদিক চেহারার রাম পাঠা এই টাকা দেওয়াকে বসিয়ে টাকা দেওয়া বলেন। এসব দেওয়ার কোনো অর্থ খুঁজে পান না। তাদের কথা বাদই দিলাম, তাদের চোখে পড়েইনি। মাত্র 2 দিন আগের হিসেব, প্রায় 12 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করা হয়েছে কর্পোরেট হাউসগুলোর। এসবে ওনাদের চোখে পড়ে না এসব এদিকে, কারণ হতেই পারে 12 লক্ষ কোটি টাকার হিসেব তাদের মগজে ঢোকে না, বা কর্পোরেট হাউসের ঋণ মুকুব ব্যাপারটা তারা বোঝেন না। সে যাই হোক, সারা দুনিয়াতে টার্গেটেড সোশ্যাল ওয়েলফেয়ারের স্কিম আর ইউনিভার্সাল ওয়েলফেয়ার স্কিম নিয়ে বিতর্ক আছে। আমি মনে করি ইউনিভার্সাল সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম অনেক বেশি কার্যকরী, কারণ সেখানে অন্তত অভাবীরা কোনোভাবেই বাদ পড়েন না। আর সেই সব স্কিমগুলোর অন্য একটা সামাজিক গুরুত্ব থাকে, যা সিলেক্টিভ বেনিফিশিয়ারি স্কিমে থাকে না। একটু বুঝিয়ে বলি। এই যে 2,42,00,000 মহিলা এই 1500 টাকা করে পেতেন, এদের মধ্যে 50% কাছে সম্ভবত এই স্কিম অত্যন্ত জরুরি ছিল। অর্থাৎ এই টাকাটা তাদের কাছে ভীষণ জরুরি ছিল, তাদের সংসার চালানোর ক্ষেত্রেও খুব জরুরি ছিল। কিন্তু এদের অনেকেই বিভিন্ন কাগজ ইত্যাদি জটিলতার জন্য এখন টাকাই পাচ্ছেন না। তাদের অবস্থাটা ভাবুন তো একবার। এবং এটাও ভাবুন যে এই 1,45,00,000 যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছেন, তারা সবাই কি এতটাই গরিব যে এই 3,000 টাকা না হলে তাদের সংসার চলবে না? খুঁজলে এখানেও 50% মহিলাদের পাওয়া যাবে যাদের এটা না হলেও চলে যেত। তাহলে দেওয়া কেন? হ্যাঁ, এইখানেই আছে অর্থনীতির বাইরে একটা বিষয়। এক বিরাট সংখ্যক মহিলা আছেন যারা উদয়স্ত বাড়ির কাজই করেন, ইংরেজিতে যাদের হোম মেকার বলা হয়। রান্নাবান্না থেকে, ঘর পরিষ্কার করা থেকে, স্কুলে যাওয়ার বাচ্চা কিংবা তার অফিসে যাওয়া বাপকে খাবার বেড়ে দেওয়া থেকে, কাপড় কাচা, এরকম শতেক কাজ বদলে এদের এই বিরাট পরিশ্রমের কোনো আর্থিক পরিমাপ আছে? নেই। এদের এই শ্রমের বিনিময়ে একটা টোকেন মূল্য, একটা সাম্মানিক বলা যেতেই পারে
1,500 টাকা কি খুব বিরাট? ওই রামপাটা সাংবাদিক যিনি এই টাকা দেওয়াকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়া বলেন, তার বাড়িতেও এই মহিলারা আছেন। মাস গেলে একান্তভাবে এনাদের হাতের 1,500 টাকার মূল্য কত বোঝার চেষ্টা না করাই ভালো। একজন স্কুলের হেডমাস্টার মাস গেলে মাইনে পান 60-70 হাজার টাকা। মাস পয়লাতে তিনি কি তার স্ত্রীর হাতে 1,000 টাকাও দিয়ে বলেন, এটা তোমার যা ইচ্ছে খুশি করো? আলমারিতে রাখার জন্য টাকা দেন আর বুঝিয়ে দেন যে পাই পয়সার হিসেব তিনি রাখেন। কাজেই সেই টাকা থেকে না বুঝতে দিয়ে 50-100 টাকা সরিয়ে রেখে চালের কৌটোতে ঠাকুরের ছবির পেছনে রাখার যে লজ্জা, সেই লজ্জা পেতে 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 পেতেই সেই মহিলা শ্মশানে চলে যান। তার কাছে 1,500 টাকা বিরাট, তিনি নিজে পাচ্ছেন, সরকার তাকে দিচ্ছে, তার মর্যাদা, তার সম্মান। আজ সেটা সে খোয়ালো। এবং সেখানেই শুভেন্দু সরকার যে অন্যায়টা করলেন তা হলো নির্বাচনের আগে সবাইকে দেব বলে আজ নানান শর্ত বেঁধে বহু মহিলার সেই সম্মান, সেই মর্যাদা কেড়ে নিলেন। ওনারা আজ যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ঘোষণা করতেই পারেন, তাতে 1000টা শর্ত দিতেই পারেন, কিন্তু নির্বাচনের আগে এক ইউনিভার্সাল বেনিফিশিয়ারি স্কিমকে এক সিলেক্টিভ স্কিমে পরিবর্তন করে আসলে বহু মহিলাকে বঞ্চিত করলেন। তাদের অনেকেই মনে করছেন বিজেপি আমাদের ঠকালো। স্বাস্থ্যসাথী নিয়েও একই কথা, এক ইউনিভার্সাল স্কিমকে সিলেক্টিভ করতে গিয়ে লাজে গোবরে অবস্থা। সরকার একটাই, দুর্ভাগ্য আমাদের যে তিনখানা স্বাস্থ্য প্রকল্পকে একসঙ্গে চালাতে হচ্ছে। বাকি শিল্প, স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা আর পরিকাঠামো নিয়ে এখনই বলার কিছুই হয়নি, কেবল ঘোষণা হয়েছে। অমন বেশ কিছু ঘোষণাকে ঘোষণা হয়েই থেকে যেতে দেখেছি আমরা বহুবার, কেন্দ্রে বা রাজ্যে। মুখ্যমন্ত্রী বলেছেন 9 মে, 1 বছর পরে 2027 যদি তিনি 10-এ 9 পান তাহলেও খুশি হবেন না। 2014 সালে ক্ষমতায় আসা ইস্তক নরেন্দ্র মোদীর সরকার এরকম গোলপোস্ট যে কতবার সরিয়েছেন তার ইয়ত্তা নেই। শুধু মোদী সরকার কেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের সরকার নানান সময় নানান টাইম লাইন দিয়েছেন আর ফেল করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন আর ভেঙেছেন। প্রতিশ্রুতি ভাঙাটাই নিয়ম। 50 দিন সময় দিন, 3 বছর সময় দিন করতে করতে এখন মোদীজি তার গোলপোস্টকে 2047-এ সরিয়ে নিয়ে গেছেন। 2047 হবে বিকশিত ভারত। কাজেই শুভেন্দু যখন বলছেন 1 বছরের সময় দিন, তখন সেই সবকিছু মাথায় রেখেই আপাতত প্রশ্ন তুলে রাখবো। 9 মে 2027 এই প্রশ্ন আবার করব। কিন্তু সেগুলো তো সাফল্য বা প্রতিশ্রুতি রাখা বা না রাখার কাহিনী। আমার প্রশ্ন সেসব নিয়ে নয়। আমার এই 100 দিন সরকারের বা পুলিশ প্রশাসনের কাজ নিয়ে আমার প্রশ্ন। সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় থেকেই দেখেছি পুলিশ সরকারে থাকা, ক্ষমতায় থাকা দলের দাস। তাদের নির্দেশে প্রশাসন ছুটছে জহুজুর বলে। সরকারি দলের 2 কোটি 1 কোটি নেতারাও রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করছে, পুলিশ সেসব সহ্য করছে। বাম আমলে ছিল, তৃণমূল আমলে আরো বেশি করেই ছিল। সেই পুলিশ এখনো সেই দলেরই দাস। কেবল গেরুয়া ফট্টি বাঁধলেই তার যা খুশি করার একটা লাইসেন্স আছে এখন। পুলিশ একজনকে গ্রেপ্তার করছে, তারপর প্রায় ঘোষণা করে তাকে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাকে মারধর করা হচ্ছে পুলিশের সামনে। কিছু বীর পুঙ্গব সেই কাজটা করছেন, কিছু আরো বীরেরা ডিম ছুটছে, পুলিশ দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই দেখছে। মুখ্যমন্ত্রী বললেন সকালে জমা বিকেলে খরচ, হয়ে গেল। একজন যুবক, সে একটা স্কুল দেখতে গেছে, স্কুলে পড়াশুনো হয় কিনা, মাস্টার আছে কিনা, বাচ্চারা মিড ডে মিল পায় কিনা, তাকে তার বাবাকে বেধড়ক মারা হলো। দুজনকে মারা গেলেন তার বাবা। সেদিনই কি গ্রেপ্তার হয়েছে ওই সবকটা জানোয়ার? হয়নি, কারণ পুলিশ নির্দেশের অপেক্ষায় বসে আছে। একই কথা প্রযোজ্য প্রশাসনের ক্ষেত্রে। সমস্ত জায়গাতে সাধারণভাবে যা হবার কথা তা হচ্ছে না। তারা অপেক্ষায় আছেন কখন কোন নির্দেশ আসবে। একেবারে গ্রাউন্ড লেভেলে দুর্নীতিবাজ ব্যবসায়ী, নেতা আর আমলাদের নেক্সাস এখনো একেবারে অটুট। হ্যাঁ, প্রথম 100 দিন এখানে কোনো কাজের লক্ষণ অন্তত আমি দেখতে পাইনি, এবং এক অভূতপূর্ব সাম্প্রদায়িক বিভাজনের রাস্তায় চলেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটা কাজে দল, দলের নেতারা এবং মন্ত্রিসভা, এমএলএ ইত্যাদিরা এক সাম্প্রদায়িক বিভাজনকে সামনে রেখেই চলছেন, যা আগামী দিনে এক বিরাট সমস্যা তৈরি করবেই, তা বলা বাহুল্য। এমনিতেই আমাদের রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন ক্রমশ এক জটিল চেহারা নিয়েছে। সংখ্যালঘুরা নিজেদের বিপন্ন মনে করছেন, আর সেই সময় এক উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম এক আবহে সেই সাম্প্রদায়িক বিভাজন যদি সরকার ক্ষমতায় বসে থাকা সর্বোচ্চ পদের থেকেও সরায়, তাহলে তা রাজ্যের মানুষের, বাঙালি সমাজের এক ঘোর অমঙ্গল ডেকে আনবেই। যে যেখানে পারছে সেই হিন্দুত্ববাদের মুখ হয়ে উঠছে। 50-80 বছর ধরে চলে আসা মাংসের দোকানে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে ঝটকা মাংস বেচতে হবে। এ তো আমরা আগে শুনিনি। শ্রাবণ মাসে রাস্তার ধারে দোকানে আমিষ খাবার
মাংসের দোকান বন্ধ করতে হবে, এ তো আগে ছিল না। গোহাটায় ঘোষেদের গরু বেচা কেনা বন্ধ, এ তো আগে ছিল না। মুসলমানদের জমি হিন্দুরা কিনছেন, হিন্দুদের জমি মুসলমানরা কিনছেন, এখন নাকি সেসবও বন্ধ। প্রমোটারেরা বলছেন, বিজ্ঞাপন দিয়ে বলছেন এখানে মুসলমানদের ফ্ল্যাট কেনা, ফ্ল্যাট বেচা হবে না। এই বিভক্ত সমাজ কোনোদিনও এক সুন্দর সমাজ হয়ে উঠতে পারে না। এক অশিক্ষিত বিধায়ক চিৎকার করে বলছেন নাস্তিকতার প্রচার করতে দেবেন না। চেল্লানো সারা সেই এমএলএ জানেনই না যে হিন্দু ধর্মে নাস্তিকতার প্রথম প্রচারক মহর্ষি চারবাক। কোনো লাল সালুর দোকানে দাঁড়িয়ে তাকে কোনো বই বিক্রি করতে হয়নি। মহর্ষি চারবাক, তিনি হিন্দু ধর্মের এক শাখার প্রতিষ্ঠাতা, তাদের চারবাকপন্থী বলা হয়। এক নির্বাচিত সরকার এসেছে ক্ষমতায়, তারা মানুষের জন্য কাজ করুক, নিজেদের রাজনীতির কথা বলুন, কিন্তু এই 100 দিনেই যে সর্বব্যাপী সাম্প্রদায়িক প্রচার, তা সভ্যতার পরিচয় তো নয়। একটু খেয়াল করে দেখুন আপনার আশেপাশের মন্দির, আগের অনেক মুসলমান ভাই বোনেরা সেখানে যেতেন, তাতে ভগবানের কোনো আপত্তি ছিল না, মানুষেরও কোনো আপত্তি ছিল বলে শুনিনি। শুভেন্দু সরকার আসার পরে সেসব মন্দিরের বাইরে লেখা হয়েছে এখানে মুসলমানদের প্রবেশ নিষেধ। হ্যাঁ, রীতিমতো ব্যানার টাঙিয়ে জানানো হয়েছে। কেন? কারণ একজন বললেন, ওরা মানে মুসলমানেরা কি হিন্দুদের কাবাতে ঢুকতে দেয়? দেয় না তো। তাহলে আমরা কি মুসলমান ধর্ম তার রীতিনীতিকে ফলো করব? তারাই আমাদের আইডল, তাদের রীতিনীতিকে অনুসরণ করব? এক উদার হিন্দু সমাজের পতন ডেকে আনবো, তাকে সংকীর্ণতার জালে ঢেকে? চেষ্টা করুন। আমি ঘোষিত নাস্তিক, কিন্তু হিন্দু শাস্ত্র, বেদ, উপনিষদ খানিক পড়ার সুযোগ পেয়েছি বলেই বলছি, সম্ভব হবে না। আজ ব্যানার টাঙাবেন, কাল ব্যানার ঝড়ে উড়ে যাবে। এক জবন এক মুসলমানকে জড়িয়ে ধরে সেই আকুল আবেদন কি আমরা ভুলে যাব নাকি? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, ধর্মকে এমন কঠিনভাবে বেঁধে রাখলে প্রতিবাদী ধর্মরা এসে সে বেড়া, সে আগল ভেঙে দেবে। কটা রাস্তা হলো, কতগুলো শিল্প হলো, কটা হাসপাতাল হলো, তার চেয়েও বেশি জরুরি সমাজের সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতি, ভাব, ভালোবাসা। না, 100 দিনে শুভেন্দু সরকারের যাত্রাপথে সেই সম্প্রীতি, ভাব, ভালোবাসা ঠক্কর খাচ্ছে প্রতিনিয়ত। এক গতিপথ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, যা আমাদের সাম্প্রদায়িক রাজনীতির জলাভূমিতেই নিয়ে যাবে। সাধু সাবধান। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।